2026 বিশ্বকাপের স্পেন, ডেলা ফুয়েন্তের ইউরোজয়ী স্পেন। 2010 বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পরপর তিনটা বিশ্বকাপে স্পেন গেছে, কিন্তু ফেভারিটের তকমা নেই এবং প্রতিবারই তারা বোরিং টিকিটাকা ফুটবল খেলে বিদায় নিছে এবং কোনোবারেই তারা রাউন্ড 16-এ বেশি যেতে পারে নাই। 2024 সালে উয়েফা ইউরো জেতা এই স্পেন এইবারও কিন্তু ফেভারিট হিসেবেই বিশ্বকাপে আসছে। কিন্তু কথা হচ্ছে এইবারও কি স্পেন আগেকার মতো ওই বোরিং টিকিটাকা ফুটবল খেলবে, নাকি তার থেকে 2024 ইউরোতে যে ফাস্ট ফুটবল খেলছে সেই উইং বেস ফাস্ট ফুটবল খেলবে? এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাদের ভাগ্য কি এইবার চেঞ্জ হবে এবং তারা কি এই যে ফেভারিটের তকমাটা ধরে রাখে অ্যাটলিস্ট সেমি ফাইনাল এবং ফাইনাল পর্যন্ত যাবে? ডেলা ফুয়েন্তে স্পেন এবার এই ফেভারিটের তকমাটা ধরে রাখতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি। তার আগে একটু আলোচনা করে নেই স্পেন কেন বারবার এই বোরিং টিকিটাকা ফুটবল ট্রাই করে যেত। 2010 বিশ্বকাপের ফাইনালটা যদি দেখি নেদারল্যান্ডের সাথে, লাইন আপে দেখবো যে আন্দ্রেস ইনিয়েস্তা এবং পেদ্রো গঞ্জালেস এই দুজনকেই কিন্তু উইঙ্গার হিসেবে দেখাচ্ছে স্টার্টিং লাইন আপে। বাট তাদের সেই ম্যাচের কিংবা সেই টুর্নামেন্টের হিটম্যাপটা যদি দেখি তাহলে দেখবো যে ইনিয়েস্তা একজন পিওর সেন্ট্রাল মিডফিল্ডার মতো কিন্তু পিচের সেন্টারে অপারেট করতেছে এবং পুরো ক্যারিয়ারে সেকেন্ড স্ট্রাইকার কাম উইঙ্গার হিসেবে খেলা। পেদ্রো গঞ্জালেসের হিটম্যাপটাও কিন্তু সেন্টারের দিকে। কেন তাহলে দুইটা প্লেয়ার উইংয়ে স্টার্ট করেও পিচের সেন্টারে রোমিং করতেছিল? এর আনসারটা হচ্ছে 2010 সালের স্পেন কিংবা এরপরে 14, 18 কিংবা 22 স্পেনকেও যদি অ্যাড করি, এই স্পেনের বেস্ট প্লেয়ার যারা ছিল, সবচেয়ে স্কিলফুল প্লেয়ার যারা ছিল, তারা বেশিরভাগ ছিল নাম্বার 10 অথবা নাম্বার 8 রোলে খেলা ক্রিয়েটিভ মিডফিল্ডার। এই ক্রিয়েটিভ মিডফিল্ডারে কিন্তু উইং ধরে স্প্রিন্ট করা কিংবা বক্স টু বক্স খেটা খেলা থেকে তারা বেশিরভাগ সময় তাদের পায়ে বল থাকতে বেশি পছন্দ করত এবং তারা বল পাবে এবং সেই বলটা পাস দিয়ে তারা ফ্রি স্পেসে মুভ করবে, আবার বলটা পাস পাবে এবং আবার তারা সেটা পাস দিবে। এইরকম একটা পাসিং ফুটবল খেলতে তারা পছন্দ করতো। তাদের কমফোর্টেবলটা ছিল যে তাদের পায়ে যদি বেশি বেশি বল দেওয়া হয় তাহলে তাদের সেরা চলে আসবে। এখন সেই 2010 সালের স্পেন যদি দেখি, বুস্কেটস, জাভি, আলোনসো, ইনিয়েস্তা কিংবা বেঞ্চে থাকা ডেভিড সিলভা, সেস ফেব্রিগাস, সবার প্লেইং স্টাইল কিন্তু ঘুরে ফিরে একই, যে তারা নিজেদের পায়ে বেশিক্ষণ বল রাখতে পছন্দ করে। এখন একটা টিমে যদি এরকম বল প্লেইং স্কিলফুল মিডফিল্ডার বেশি থাকে যারা নিজেদের পায়ে বল রাখতে পছন্দ করে, তাহলে তাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ কোনটা হবে? তাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হতো এই শর্ট পাসিং টিকে থাকা ফুটবল, যেটাতে করে এই মিডফিল্ডাররা একটু পর পর তাদের পায়ে বল পাইতো এবং সেই বলটা তাদের পছন্দ মতো জোনে পাস দিয়ে তারা তাদের সেরা খেলাটা দিতে পারত। 2010 স্পেন ঠিক এইভাবেই বিশ্বকাপটা জিতছে। ঠিক সেম থিওরি তারা অ্যাপ্লাই করছে 2014, 2018 এবং 2022-এ। 2014-তে স্পেনের টিমটা সেই 2010-এর কোর টিমটাই ছিল। 2018-তে গিয়ে সেখানে ইসকোর মতো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যাড হয়েছিল এবং ডেভিড সিলভা গেম টাইমটা বেশি পাইছিল। 2022-এ সেখানে পেদ্রি এবং গাভির মতো ক্রিয়েটিভ স্কিলফুল মিডফিল্ডার অ্যাড হয়েছে। এখন এদের সবার প্লেইং টাইম কিন্তু ঘুরে ফিরে একই রকম ছিল, তারা পিচের সেন্টারে খেলতে পছন্দ করে এবং তারা তাদের বল পায়ে বেশিক্ষণ রাখতে পছন্দ করে। যেই কারণে স্পেনের কোচ যারা ছিল তাদের সবাই সেই 2010 সালের শর্ট পাসিং টিকিটাকা ফুটবলের যে ট্যাকটিক্সটা সেটাই কিন্তু অ্যাপ্লাই করে গেছে। এই টিকিটাকা ফুটবলের একটা উইকনেস হচ্ছে এটা শুরু হয় বিল্ড আপ ফ্রম ব্যাক দিয়ে, নিচ থেকে ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারদের শর্ট পাসের মাধ্যমে খেলাটা শুরু হবে এবং হাফ লাইন পার হয়েও এটা কিন্তু ফরওয়ার্ডে বলটা সামনে যাবে কিন্তু এই শর্ট পাসের মাধ্যমে এবং স্পেশালি বিটুইন দ্য লাইনে কোনো অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা কোনো ফরওয়ার্ডকে পাস দেওয়ার মাধ্যমে সেখান থেকে তাদের স্কিল মুভমেন্টের মাধ্যমে। এখন এই টিকিটাকা ফুটবলটা সাকসেসফুল করতে হইলে বিটুইন দ্য লাইনে যখন কাউকে পাস খেলা হবে তার কিন্তু একটু ভালো বেশি স্কিলফুল হইতে হবে এবং সেখান থেকে কিন্তু একটা ম্যাজিক্যাল স্কিল তারা দেখাইতে হবে, একটু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স তাকে শো করতে হবে। নাহলে কিন্তু অপোনেন্টের যে জোনাল ব্লকটা থাকে সেখানে কিন্তু এই ফুটবলটা কাজ করে না।
এবং ফুটবলটা অনেক প্রেডিক্টেবল হয়ে যায়। স্পেনের 2010-এর পরে 14, 18, 22 এই তিনটা বিশ্বকাপে এই উইকনেসটা দেখা গেছে যে স্পেন বিটুইন দ্য লাইনে পাস দেওয়ার অপশন খুঁজতেছে, বাট সেখানে বল রিসিভ করে স্কিল এবং ম্যাজিক শো করে বলটা সামনে প্রোগ্রেস করা এবং চান্স ক্রিয়েট করার মতো কোনো প্লেয়ার কিন্তু ছিল না, যেই কারণে স্পেন কোনো সলিউশন না পারে খালি পাসের পর পাস দিয়ে গেছে। কিন্তু যেই জোনে একটা ম্যাজিক্যাল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স শো করলে চান্স ক্রিয়েট হতো সেটা কিন্তু তারা করতে পারেনি। এখন 2024-এ ডেলা ফুয়েন্তে এসে কিন্তু এই ট্যাকটিক্স থেকে একটু সরে আসছে, এবং এই ট্যাকটিক্স থেকে সরে আসার পেছনে তার সবচেয়ে বড় রিজন ছিল তার হাতে থাকা দুই উইঙ্গার লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। লামিন উইলিয়াম খেলতো রাইট টাচ লাইন ধরে এবং নিকো উইলিয়ামস খেলতো লেফট টাচ লাইন ধরে। দুজনের টাচ লাইন উইঙ্গার হলেও তারা কিন্তু সেখান থেকে বল রিসিভ করে, কাটিং করে, ড্রিবলিং করে ভিতরে ঢুকে তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা শো করতো। যেই কারণে 2024 ইউরোতে ডেলা ফুয়েন্তের ট্যাকটিক্সটা ছিল এরকম যে স্পেন আগেকার মতো বিল্ড আপ ফ্রম ব্যাক সিস্টেমে খেলবে, বাট বলটা হাফ লাইন পার হইলে সেখান থেকে তারা কিন্তু আর স্লো শর্ট পাসিং ফুটবল না খেলে তারা দুই উইংয়ে থাকা লামিন এবং নিকো উইলিয়ামসকে একটা ফাস্ট পাস খেলবে। সেখান থেকে লামিন এবং নিকো তাদের স্পিড, ড্রিবলিং এবং স্কিল কাজে লাগে কিন্তু স্পেনের মোমেন্টাম এবং চান্স ক্রিয়েশন করবে। যেই কারণে 2024 ইউরোর স্পেনের খেলা ছিল কিছুটা ফাস্ট এবং আনপ্রেডিক্টেবল। এবং এই 26 সালের স্পেন যেকে হট ফেভারিট ধরা হচ্ছে, এই স্পেনের খেলা কিন্তু আগেকার স্পেনের মতো স্লো বোরিং টিকিটাকা ফুটবলিস্ট হবে না, বরং তারা এবার এবং কিছুটা ফাস্ট এবং উইং বেস্ট ফুটবল খেলবে। এখন এই উইং বেস্ট ফাস্ট ফুটবল খেলা স্পেন অ্যাকচুয়ালি কতদূর যেতে পারে, আমি প্লেয়ার বাই প্লেয়ার অ্যানালাইসিসে যাব না, স্পেশালি রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কেন কল পায় না সেই ডিসকাশনে আমি যাচ্ছি না। আমি জাস্ট দুইটা ইম্পর্টেন্ট পজিশনের কথা মেনশন করতেছি, যেই পজিশন এবং প্লেয়ারদের অ্যাকচুয়ালি পারফর্ম করাটা জরুরি স্পেনের এই ফেভারিটের তকমাটা ঠিকমতো ধরে রাখার জন্য। প্রথমটা হচ্ছে স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন, যেখানে স্পেনের ফার্স্ট চয়েস হচ্ছে ম্যানচেস্টার সিটির রদ্রি। এই রদ্রি কিন্তু 2024 সালে স্পেন ইউরো জেতার পরে সেই বছর কিন্তু ব্যালন ড'র জিতছিল, এবং তার আগের 1-2 বছর কিন্তু সে কিন্তু অনেক দারুণ ফর্মে ছিল। এরপরে সে একটা লম্বা সময়ের জন্য ইনজুরিতে যায়, এবং ইনজুরি থেকে ফেরার পরে আগের যে রদ্রি ছিল সেই রদ্রিকে কিন্তু এই রদ্রির মধ্যে খুঁজে পাওয়া যায় নাই, যদিও সে তার পারফরমেন্সটা ডিসেন্ট ছিল। রদ্রির পরে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে স্পেনের বেস্ট চয়েস হচ্ছে আর্সেনালের জুবিমেন্ডি। এই 2025-26 সিজনে আর্সেনাল কিন্তু অনেক লম্বা একটা সিজন পার করছে। তারা দীর্ঘ সময় ধরে প্রিমিয়ার লিগের টপে ছিল, বাট এই প্রিমিয়ার লিগের টাইটেল জেতার জন্য তারা কিন্তু ম্যানচেস্টার সিটির সাথে একটা ভালো ফাইট দিচ্ছে। আলটিমেটলি তারা প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতছেও, বাট তারা একই সাথে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও আছে, এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তারা খেলবে পিএসজির সাথে। এই আর্সেনাল হয়ে স্ট্রেসফুল একটা সিজন খেলার পরে নট অনলি জুবিমেন্দি, আর্সেনাল প্লেয়াররা বিশ্বকাপে কতটুকু তাদের লেভেলে পারফর্ম করতে হবে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকেই যায়। সো এখানে স্পেনের রদ্রি এবং জুবিমেন্দি এই দুইজনের পারফরমেন্সের উপর কিন্তু স্পেনের ওভারঅল পারফরমেন্সটা ডিপেন্ড করবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্পেনের যে দুই উইঙ্গার লামিন এবং নিকো উইলিয়ামস, এই দুইজন যদি 2024 ইউরোর মতো পারফরমেন্স না দিতে পারে, তাহলে ডেলা ফুয়েন্তে যে চেঞ্জ আসছে স্পেনের ফুটবলে, যে উইং বেস ফাস্ট ফুটবল, সেই উইং বেস ফাস্ট ফুটবলটা কিন্তু ইফেক্টিভ নাও হইতে পারে। স্পেশালি নিকো উইলিয়াম যদি 2024 ইউরোর মতো পারফর্ম না করে, তাহলে হয়তো বা স্পেনকে ঘুরে ফিরে ওই রাইট সাইডে থাকা লামিন ইয়ামালের উপরেই কিন্তু বেশি ডিপেন্ড করতে হবে, তাকে বেশি বেশি বল খেলতে হবে। এবং অপোনেন্ট যদি লামিন ইয়ামালের জোনটা ওভারলোড করে লামিন ইয়ামালকে অফ করে রাখে, তাহলে কিন্তু দেখা যাবে স্পেন কিন্তু ঘুরে ফিরে সেই আগের টিম বিশ্বকাপের মতোই টুথলেস হয়ে গেছে। তারা তেমন কোনো চান্স ক্রিয়েশন করতে পারতেছে না, তারা জাস্ট পাসের পর পাস খেলে যেতেছে, বাট তাদের কোনো মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে না, এবং আলটিমেটলি তারা লাস্ট 3 বিশ্বকাপে যে রেজাল্ট নিয়ে ঘরে ফিরে গেছে সেই রেজাল্ট নিয়ে তাদের ঘরে ফিরে যেতে হয়েছে। স্পেন নিয়ে এই হচ্ছে আমার এখনকার পর্যন্ত অ্যানালাইসিস, যে ডেলা ফুয়েন্তে স্পেন কেন আগেকার 3 বিশ্বকাপে স্পেনের থেকে ডিফারেন্ট। এই স্পেন এই বিশ্বকাপে কতদূর যাবে, তারা কি ফেভারিটের তকমা ধরে রাখে তাদের দ্বিতীয়বারের মতো তাদের বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখার সৌভাগ্য অর্জন করবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনার মতামতটি, এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।